তো আমরা আজকে যেটা পড়বো সেটা হলো স্ক্যাটারিং অফ টু আইডেন্টিক্যাল স্পিন হাফ ফার্মিয়ন। গতদিন আমরা পড়ছিলাম বোসনের স্ক্যাটারিং। আজকে আমরা পড়বো আজকে আমরা পড়বো ফার্মিয়নের স্ক্যাটারিং। দেখো তো এটা ক্লিয়ার হয়েছে কিনা। এখন কি একটু ক্লিয়ার হয়েছে? এখন আমরা যখন ফার্মিয়ন নিয়ে আলোচনা করতে যাই তখন এটা সমস্যা হলো গিয়ে এটাতে স্পিন আছে, কিন্তু যখন আমরা বোজনের ক্ষেত্রে যেহেতু স্পিন থাকে না, কাজেই ফার্মিয়নের আলোচনাটা কম্পারেটিভলি একটু কঠিন হবে। কিন্তু আমরা তাহলে কি করব, আমরা করব কি ব্যাপারটা একটু সহজ করার চেষ্টা করব। আমরা শুধুমাত্র একটা স্পেশাল কেস ব্যবহার করব, সেটা হলো সেন্ট্রাল ফোর্সের আন্ডারে ফার্মিয়নের রিকারেন্ট। ওই উইল উইল ডিসকাস দ্য scattering of a of two fermion under central force potential. তাহলে সেন্ট্রাল পোটেনশিয়ালে যখন আমরা ইয়া করব তখন আমরা we will scatter we consider we start with the the scattering amplitude fs theta and ft theta. What s and t বের করবো যে এস বলতে বোঝায় হলো সিঙ্গলেট স্টেট, আর টি বলতে আমরা বুঝি ট্রিপলেট স্টেট। ধরো কোনো একটা পার্টিকেলের স্পিন যদি 0 হয়, তাহলে এটা শুধু একটা এস ইকুয়াল টু 0 যদি কোনো একটা সিস্টেমে থাকে, তখন সে সিঙ্গলেট, কারণ তার মাত্র স্পিন অংশে একটা মাত্র স্পিন ইয়া থাকে, স্পিন কোয়ান্টাম মেকানিক্যাল ফাংশন থাকে। আর যদি যখন এস ইকুয়াল টু হাফ বা 1, তখন এর থাকে 3টে স্টেট। এগুলো আমরা একটু ডিটেলস আলোচনা করবো। হেয়ার এস ইজ সিঙ্গলেট, টি ইজ ট্রিপলেট। আমরা জানি যখন দুইটা দুইটা আইডেন্টিক্যাল স্পিন হাফ ফার্মিয়ন থাকে তখন তাদের ফুল তরঙ্গ ওয়েভ ফাংশন। তো এখন এটা ট্রিপলেট এবং সিঙ্গলেট, টি হলো ট্রিপলেট স্টেট। আমরা ফুল ওয়েভ ফাংশন বলতে কি বুঝি, চলো আমরা এটা একটু ডিসকাস করি। ফুল ওয়েভ ফাংশন আসলে কি? তোমরা জানো যে একটা ওয়েভ ফাংশনের দুইটা অংশ থাকে। একটা একটা ওয়েভ ফাংশনের একটা অংশ হলো তার স্পেশিয়াল পার্ট, আরেকটা অংশ হলো তার স্পিন পার্ট। আমি যখন একটা ফুল ওয়েভ ফাংশন সাই লিখতে চাই, তখন আমাকে গুণ করতে হবে স্পেশিয়াল। স্পেশিয়াল মানে হলো তার পজিশন সংক্রান্ত পার্ট, স্পেশিয়াল ইনটু স্পিন, এইভাবে আমার টোটাল ওয়েভ ফাংশনটা লিখতে হবে। এখন একটা একটা যদি অ্যান্টিসিমেট্রিক ওয়েভ ফাংশন আমরা পাই, তাহলে হয় তার স্পেশাল পার্ট অ্যান্টিসিমেট্রিক
অথবা তার স্পিন পার্ট অ্যান্টিসিমেট্রিক। যখন মানে দুইটার মধ্যে একটা অ্যান্টিসিমেট্রিক হলেই তখন এই ওয়েভ ফাংশনটা অ্যান্টিসিমেট্রিক হবে। এখন আমি যদি দুইটাই অ্যান্টিসিমেট্রিক নিই তখন কিন্তু ওয়েভ ফাংশনটা হয়ে যাবে সিমেট্রিক। কাজেই আমরা এই যে দুইটা পার্ট আছে এই দুইটা পার্টের যখন আমি নিব, তা আমরা জানি we know that the complete wave function complete wave function complete wave function of two identical spin half fermion is antisymmetric. Symmetric. তাহলে আমরা ধরে নিচ্ছি যে তার স্পিন পার্টটা when the s equal to 0, the system has a symmetric spatial part and antisymmetric spin part. তাহলে অ্যান্টিসিমেট্রিক স্পিন পার্ট হলে স্পিন পার্টটাকে আমরা দেখাতে পারি স্পিন পার্ট phi 0 0 equal to 1/√2 alpha 1 beta 2 minus beta 1 alpha 2। এটা হলো দুইটা স্পিনের টোটাল ওয়েভ ফাংশন। এখন আমি যদি 1 এর জায়গায় 2 2 এর জায়গায় 1 বসাই তাহলে এখানে একটা মাইনাস দিতে হবে, তার মানে দিস ইজ এ অ্যান্টিসিমেট্রিক। ঠিক আছে, তো এখন when the coordinate R1 and R2 are মানে কি interchange the special part is symmetric. So therefore the singlet scattering amplitude is fs। ধরো এটাকে আমি প্লাস দিয়ে চিহ্নিত করলাম, তাহলে এটা হবে fs থিটা প্লাস fs পাই মাইনাস থিটা। ঠিক আছে, এটা ধরো যে এটাকে আমরা লেট আস কল ইট ইকুয়েশন 1। এখন এটার সাথে করেসপন্ডিং ডিফারেন্সিয়াল স্ক্যাটারিং ক্রস সেকশন হবে এটা যদি স্ক্যাটারিং অ্যামপ্লিটিউড হয় তাহলে আমি ডিফারেন্সিয়াল স্ক্যাটারিং ক্রস সেকশন লিখতে পারি এভাবে, দেন differential
scattering cross section, এটাকে আমরা প্রকাশ করি d sigma s by d omega দিয়ে। এটা ইকুয়াল টু হবে এই যেখানে যা আছে তার স্কোয়ার, এই জিনিসটা অ্যাবসলিউট ভ্যালুর স্কোয়ার। তাহলে আমি পাবো fs থিটা প্লাস fs পাই মাইনাস থিটা হোল স্কোয়ার। ধরো এটাকে আমি বললাম ইকুয়েশন 2। এখন আবার যদি when the electrons are in triplet state, ট্রিপলেট স্টেট কখন থাকে, যখন এস এর মান স্পিন কোয়ান্টাম নাম্বার 1 হয়, তখন এদের 3 ধরনের ইকুয়েশন হবে। একটাকে আমি বলবো কাই 1 1, এইটা 1 1 বলতে কি, এটা হলো এস, এটা হলো এমএস, দিস ইজ ইকুয়াল টু আলফা 1 আলফা 2, এস এর মান 1, এমএস এর মান 0, তখন আমি লিখবো 1/√2 ইন্টু আলফা 1 বিটা 2 প্লাস বিটা 1 আলফা 2। আর যখন এমএস এর মান -1, তখন এটা হয়ে যাবে বিটা 1 বিটা 2। এই জিনিসটা একটু খেয়াল করে দেখো, আমি যদি 1 এর জায়গায় 2, 2 এর জায়গায় 1 বসাই, all of them are symmetric, তার মানে তখন আমার স্পেশাল পার্টটা অ্যান্টিসিমেট্রিক হবে। সো দিস spin parts are symmetric, so we must have the special part of triplet states are antisymmetric. না হলে তো আমাদের টোটাল ওয়েভ ফাংশন এটাতে অ্যান্টিসিমেট্রিক হবে। এখন the scattering amplitude in triplet state আমরা লিখবো এইভাবে এফ টি, এটা একটা নেগেটিভ কারণ অ্যান্টিসিমেট্রিক, এফ টি থিটা মাইনাস এফ টি পাই মাইনাস থিটা। এখন তাহলে আমার ডিফারেন্সিয়াল স্ক্যাটারিং ক্রস সেকশন, ডিফারেন্সিয়াল scattering cross section d sigma by, এটা টি লিখি, ওখানে কি কি এস লিখেছিলাম, এখানে এস লিখছিলাম, এখানে টি লিখি, দি ওমেগা ইকুয়াল টু absolute value of ft theta minus ft y minus theta বলেছি। ঠিক আছে, এটাকে আমি 3 বলি, এটাকে আমি 4 বলি। এখন যখন এটা মনে করে ইনসিডেন্ট এবং যে টার্গেট যে পার্টিকেল গুলি আছে সেগুলি যদি আনপোলারাইজড হয়, তবে ট্রিপলেট স্টেট পাওয়ার সম্ভাবনা হবে সিঙ্গলেট স্টেটের 3 গুণ। নাও if
if the incident and target particle unpolarized, এখানে একটু বোঝার জিনিস আছে, হোয়াট ডু ইউ মিন বাই আনপোলারাইজড। এখন যদি পোলারাইজড হয় তখন একটা ইলেকট্রন ফিল্ডের ভিতর যে ট্রিপলেট স্টেটের তিনটে ইলেকট্রন এবং সিঙ্গলেট স্টেটের একটা ইলেকট্রন, তাদের ডিরেকশন নানা রকম হয়ে যেতে পারে ডিপেন্ডিং অন দেয়ার স্পিন, কারণ স্পিন গুলি তো আলাদা। আনপোলারাইজড বলার অর্থ হলো তারা যে স্ক্যাটার্ড হবে বা ইনসিডেন্ট হবে সেখানে স্পিন কোনো ভূমিকা রাখবে না যখন তারা গতিতে থাকে, এইটা হলো আনপোলারাইজড। if the incident target particle are unpolarized, the probability of getting the triplet state is three times higher than that of a singlet state. তাহলে আমি লিখতে পারি total differential cross section, total differential cross section d sigma by d omega equal to 1/4 d sigma s by d omega plus 3/4 d sigma t by d omega. এটা আমি প্রবাবিলিটির উপর ডিপেন্ড করে চারটা কণা, তার একটা সিঙ্গলেট স্টেট পাওয়ার সম্ভাবনা 1 গুণ আর ট্রিপলেট স্টেট পাওয়ার সম্ভাবনা 3 গুণ। তাহলে এটাকে লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু 1/4 f s theta plus f s phi minus theta whole square plus 3/4 f t theta minus f t phi minus theta whole square. এখন যদি the central potentialটা spin independent হয়, if the central field is spin independent, তাহলে আমি বলতে পারি fs theta equal to ft theta equal to, let us call f theta. তাহলে আমার এই ইকুয়েশনটাকে আমি অনেক সিম্পলিফাই করে ফেলতে পারবো, লিখতে পারবো d sigma by d omega equal to f theta whole square plus f phi minus theta absolute value square minus real value of f theta f star phi minus theta, that's all. Therefore this result is different from the classical mechanics system. This result is different from classical mechanical result, as third term is
not present in CM. Classical mathematics এর third term টা নাই। এই পদটা কি? This term is Bethe diffraction term. তাহলে এখন আমরা একটা স্পেশাল কেস নিব, considering theta equal to pi by 2, theta equal to pi by 2 যখন নিব তখন E sigma by T omega equal to হবে, এখানে লিখতে চাই theta equal to pi by 2 equal to F theta equal to pi by 2 whole square. এখন আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে কি পাইছিলাম? ক্লাসিক্যাল মেকানিক্সে পাইছিলাম F theta pi by 2। আর আর বোজন যখন করছিলাম, যখন বোজনে পাইছিলাম আমরা, ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা পাইছিলাম হলো 4। আচ্ছা, যেগুলো একটু সবগুলিকে সামারাইজ করি, তাহলে দিস টার্ম ইজ ফর ফার্মিয়ন, d sigma by d omega theta equal to pi by 2 equal to 4 f theta equal to pi by 2 স্কোয়ার। এইটা আমরা পাইছিলাম হলো, এটা কোথায় পাইছিলাম নিজে ভুলে মনে করতে পারছি না, এটা পাইছিলাম বোজনের ক্ষেত্রে, ইন টার্মস অফ বোজন। আর যখন আমি ক্লাসিক্যাল মেকানিক্স দেখছিলাম d sigma by d omega equal to 2 f theta হোল স্কোয়ার। এটা মনে রাখতে হবে থিটা ইকুয়াল টু পাই বাই 2। এটা কোথায় পাইছিলাম? ক্লাসিক্যাল মেকানিক্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফার্মিনোর রেজাল্টটা হলো ক্লাসিক্যাল মেকানিক্সের অর্ধেক, আর বোজনের রেজাল্টটা হলো ক্লাসিক্যাল মেকানিক্সের 2 গুণ। এইভাবে আমরা ইয়া করতে পারবো। সো এখন আমরা প্রশ্ন যদি করে যে show that the quantum mechanical differential scattering cross section is 4 times the differential scattering cross section of spinless boson, and it is 2 times the classical differential scattering cross section। সেই জিনিসটা তোমরা এটা থেকে প্রমাণ করতে পারো। সো দ্যাটস অল। এটার পরে আমাদের একটা লাস্ট টপিক একটা পড়তে হবে, সেটাকে বলা হয় ডেনসিটি ম্যাট্রিক্স। আমরা জাস্ট 2 মিনিট একটু ব্রেক নিব, 1 মিনিট একটু ব্রেক নিয়ে তারপর শুরু করব আপাতত। এখন আমরা দেখতে চাই হোয়াট ইজ ডেনসিটি। এটি আমার লাস্ট থিওরিটিক্যাল জিনিস, যেটা আমি তোমাদেরকে পড়াচ্ছি। তারপরে হয়তো অঙ্ক কিছু যদি আমরা সুযোগ পাই আরো করবো। আচ্ছা, আমরা প্রথমে আমরা একটা এনসেম্বল করি। এনসেম্বল কাকে বলে? এনসেম্বল হলো, এটাকে বলা হয় আসলে একটা সমাবেশ। অনেকগুলি জিনিস যদি একসাথে হয় তখন তাকে আমরা সমাবেশ বলি। তো কয়েকটা ডেফিনেশন একটু জানা উচিত। প্রথম হলো হোয়াট ইজ পিওর স্টেট। পিওর স্টেট বলে হলো যখন একটা কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম ক্যান বি রিপ্রেজেন্টেড বাই ওয়ান স্টেট ভেক্টর। ফর এক্সাম্পল, if psi equal to summation of I ci, say এটা ক্যাপিটাল সাই বলি, এটা হলো
স্মল সাই, ঠিক আছে, স্মল সাই আই। এইভাবে যদি একটা মাত্র সিস্টেম দিয়ে পুরো একটা কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম ইয়া করা যায়, তখন তাকে আমরা বলি এটা একটা পিওর স্টেট। যদি এইরকম লিখতে হয়, সাই ইকুয়াল টু সামেশন অফ আই সি আই সাই সাই আই প্লাস সামেশন অফ ডিআই ফাই আই। এইভাবে যদি দুটাকে নিয়ে আমার তৈরি করতে হয়, তখন এটাকে আমরা বলি মিক্সড স্টেট। ঠিক আছে, এখন স্টেট ভেক্টর, এগুলিকে আমরা বলি স্টেট ভেক্টর, তাই না? স্টেট ভেক্টর, এইটা একটা স্টেট ভেক্টর, এইগুলি স্টেট ভেক্টর, এগুলিকে মিলে টোটাল কম্বিনেশনটা একটা লিনিয়ার কম্বিনেশন, সেটাকে আমরা বলি একটা কমপ্লিট ওয়েভ ফাংশন। আচ্ছা, তারপর আমরা সাবসিস্টেম বলি। সাবসিস্টেম, আমার কাছে অনেকগুলি ওয়েভ ফাংশন আছে যেগুলিকে আমি বলতে পারি স্মল সাই আই পাই আই ডট ডট, আরো অনেকগুলি হতে পারে, ধরো কাই আই, এরকম অনেকগুলি হতে পারে। এগুলি প্রত্যেকটা মিলে যদি আমি একটা সিস্টেম তৈরি করতে চাই, তখন এগুলি সবগুলিকে আলাদা আলাদা ভাবে আমি এক একটা সাবসিস্টেম বলবো। ঠিক আছে, তো সাবসিস্টেম তাহলে কি হবে? এ হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাবসিস্টেম? We consider a subsystem system subsystem with, sorry, subsystem. We consider a system which is a combination of n subsystems. nটা সাবসিস্টেম মিলে একটা কম্বিনেশন হলো। কনসিডারিং এই সিস্টেম পিওরও হতে পারে, মিক্সডও হতে পারে। কনসিডারিং each of the subsystem, each of the subsystem then in pure state and they are defined by এখন আমি একটা ক্যাট নোটেশন দিয়ে এটাকে ইয়া করব। ক্যাট কে, this is a part of psi. This state vectors, এগুলি সব state vector. These state vectors are all normalized. আমরা ধরে নিব যে এগুলো সবই নর্মালাইজড করা হয়েছে, ঠিক আছে? but they may not be orthogonal. এরা অর্থগোনাল, এক অন্যের উপর লম্ব নাও হতে পারে। অর্থগোনাল লেখাটা ঠিক হলো না, অর্থ নর্মাল লেখা উচিত ছিল। অর্থগোনাল মানে তো আসলে সে নর্মালাইজড এবং একে অন্যের উপর লম্ব, কিন্তু অর্থ নর্মাল অর্থ হলো সে একের উপর একে নর্মাল নাও হতে পারে। We consider a full basis set J। কিভাবে বুঝবো আমি যে একটা বেসিস সেট J ইজ ফুল সেট? যদি আমরা এই ধরনের একটা ইকুয়েশন আমরা বের করি, যদি আমরা একটা ইকুয়েশন লিখি যে সামেশন অফ J
যে ইকুয়াল টু যদি আই হয় তবে বুঝতে হবে দিস ইজ এ জে ইজ এ কমপ্লিট সেট। যদি আই না হয় তাহলে বুঝতে হবে যে এখানে অনেকগুলি টার্ম মিসিং হতে পারে, এক বা একাধিক টার্ম মিসিং। তাহলে ইফ দ্য বেসিস সেটস আর অর্থ অর্থ নর্মাল, অর্থ গোনাল এন্ড অর্থ নর্মাল, অর্থগোনাল লিখি অর্থগোনাল, তাহলে আমরা লিখতে পারি জে প্রাইম জে ইকুয়াল টু ডেল্টা জে ডেল্টা। অর্থ কি, জে প্রাইম ইকুয়াল টু জে হলে এটা 1, আদারওয়াইজ এটা 0। আচ্ছা, এটাকে আমরা ডিরেক্ট ডেল্টা দিয়েও যখন আমি একটা একটা ডিসক্রিট সেট নিয়ে আলোচনা করবো তখন আমরা ডেল্টা লিখি, আর যদি এটা একটা কন্টিনিউয়াস সেট হয় তখন আমরা এটাকে লিখি হলো ডিরাক ডেল্টা ফাংশন দিয়ে, এরকম একটা জে মাইনাস। এই জিনিসটা আমি জাস্ট তোমাদের মনে রাখার জন্য বললাম। এটা হলো ডিসক্রিট সেট, এটা হলো কন্টিনিউয়াস। তা এখন যেহেতু এটা পূর্ণ পূর্ণ কাজে আমি লিখতে পারি যে ইফ জে ইজ কমপ্লিট সেট, তাহলে আমি লিখতে পারি যে জে ইকুয়াল টু আই। আগে আমি এটা বলছি। এখন বিশুদ্ধ স্টেট কে 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 আমি কিভাবে করতে পারি, এটাকে এক্সপ্লেন করতে পারি। নাও নাও এ পিওর স্টেট can be expanded as is equal to summation of j cj k, এটা একটা কোএফিসিয়েন্ট। এখানে কে দেওয়ার অর্থ হলো এটা শুধু কে এর জন্য কোএফিসিয়েন্ট, কে এর মান কিন্তু 1 থেকে n পর্যন্ত হতে পারে, ইনটু স্টেট ভেক্টর j। এখন আমি সমীকরণের দুই পাশে যদি ব্রাজ দিয়ে গুণ করি, মাল্টিপ্লাইং বাই সাইড, এগুলি যেহেতু ম্যাট্রিক্স আমি যেখানে খুশি গুণ করতে পারবো না, বাম থেকে করলে বাম থেকে করতে হবে, ডান থেকে হলে ডান থেকে। মাল্টিপ্লাই বোথ সাইড বাই j from the left। আমরা যদি এটাকে লেফট থেকে গুণ করি তাহলে এটা কি হবে, j k ইকুয়াল টু সামেশন অফ j, এটা একটা কোএফিসিয়েন্ট, এটাকে আমি যেখানে ছিল সেখানে রাখতে পারি, ইনটু j। এখন জে আসলে আমি যদি জে প্রাইম লিখি এটাকে তাহলে ভালো হয়, কারণ তাহলে আমার করতে সুবিধা হবে। এখানে তাহলে হয়ে যাবে এটা জে প্রাইম, তাহলে দিস ইজ ইকুয়াল টু জে প্রাইম কে ইকুয়াল টু সামেশন অফ জে সি জে কে ডেল্টা জে প্রাইম জে। এখন আমি এটা ডেল্টা ফাংশন কি করবে, এটাকে উঠিয়ে দিবে, তাহলে এটা হয়ে যাবে সি জে প্রাইম ইকুয়াল টু জে প্রাইম কে। দেয়ারফর শুধু আমি যদি জে দিয়ে লিখি তাহলে লিখতে পারি জে কে ইকুয়াল টু সি জে। আচ্ছা, এখন যেহেতু স্টেট কে গুলি নরমাইতো, সিন্স কে ইজ নর্মালাইজড, তাহলে আমি লিখতে পারি কে কে আমি দেখাতে পারি কে কে ইকুয়াল টু 1, এটা আমি দেখাতে পারি। এখন আমি একটা অপারেটর চিন্তা করি,
we consider a operator. We consider a operator. আমরা অপারেটর কার জন্য বের করি? যেইগুলিকে আমরা পরিমাপ করতে পারি সেরকম একটা রাশির জন্য, ঠিক আছে? ধরো এটাকে আমার পরিমাপ করা সম্ভব, তাহলে আমি এটাকে ইন কে এর মাধ্যমে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, দিস ইজ ইকুয়াল টু কে এ কে। তোমরা যেভাবে এনার্জি বের করো, ইকুয়াল টু কত, সাই এইচ সাই, ঠিক একইভাবে আমরা এখানে ব্র্যাকেট নোটেশন আমরা লিখছি, এইভাবে আমরা লিখবো। দিস ইজ ইকুয়াল টু, এটাকে আমি এক্সপ্লেন করবো একবার আমি লিখবো জে, আরেকবার লিখবো জে প্রাইম। দুইটা একই জিনিস লিখলে কিন্তু এটা কনফিউশনের সম্ভাবনা আছে। তাহলে আমি এখানে লিখবো সি জে প্রাইম অফ কে স্টার সি জে। এখন তাহলে পরেরটাকে আমি একটাকে স্টার লিখলাম, কোনটা যেটা প্রথমে আছে সেটাকে আমি প্রাইম দিয়ে চিহ্নিত করছি, এখানে একটা স্টার হবে। তারপরটাতে আমি এখানে দিব কে, এটাতে স্টার হবে না, পরের কে এটা থেকে। তাহলে এখানে আমি লিখবো সি জে কে, তারপর হলো জে প্রাইম এ জে। এইভাবে আমি এটাকে সাজালাম। দিস ইজ ইকুয়াল টু সামেশন অফ জে সামেশন অফ জে প্রাইম। তো এইটাকে আমি ভেঙে ফেলবো, এটাকে আমি লিখবো কে জে প্রাইম, আর এটা হবে জে কে, তারপর আমি লিখবো জে প্রাইম এ জে। মনে রাখতে হবে এটা একটা নাম্বার, এটা একটা নাম্বার, এগুলিকে আমি চাইলে ইন্টারচেঞ্জ করতে পারি, আগে এটাকে লিখতে পারি আর পরে এটাকে লিখতে পারি। তাহলে কি হবে, সামেশন অফ জে সামেশন অফ জে প্রাইম জে জে কে কে জে প্রাইম ইন্টু জে প্রাইম এ জে। এখন দেখো এই জায়গাটা, এটা হলো এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, এটা যদি কমপ্লিট হয় এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, তাহলে আমি এটাকে লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু, এটাকে এটাকে আমি এখন অন্যভাবে প্রকাশ করার চেষ্টা করব। সেটা হলো এই যে সমাবেশ আছে, এটা তো একটা মাত্র টার্ম এ কে, এই কে এর মান তো অনেকগুলি হতে পারে, তাই না? কারণ আমরা অনেকগুলি স্টেট নিয়েই আমরা একটা টোটাল স্টেটটা তৈরি করতেছি। তাহলে আমরা একটা সমাবেশ তৈরি করবো এবং তার গড় বের করবো, statistical average of operator is 1 to n w k a। এখন এটাকে আমি এখন যদি মান বসাই, এটার একটা দেখো একটা অ্যাভারেজ আমি এখানে লিখছি, তাহলে লেখা যাবে এরকম সামেশন অফ কে ইকুয়াল টু 1 to n সামেশন অফ j equal to 1 to n summation of j prime equal to 1 to n j k। তারপর আমি ডাব্লু কে এটাকে লিখি ডাব্লু কে কে জে প্রাইম এ জে। আমি শুধু মাঝখানে ডাব্লু কে টাকে আমি ঢুকিয়ে দিচ্ছি। ডাব্লু কে হলো, হোয়াট ইজ ডাব্লু কে? ডাব্লু কে is the probability of of getting state at pure state k
কে। সাধারণত এই যে এটাকে স্ট্যাটিক্যাল, তার একটা ওয়েট আছে, স্ট্যাটিস্টিক্যাল যে এভারেজটা বলতেছি ডাব্লিউ কে, তার একটা ওয়েট আছে। দ্য দ্য কন্ডিশন ডাব্লিউ কে ইজ, এটা 0 থেকে 1 এর ভিতর থাকতেই হবে। 0 ডাব্লিউ কে 1 এর ভিতর থাকতে হবে, এন্ড যতগুলি স্টেট আছে সবগুলি স্টেট পাওয়ার সম্ভাবনা হলো 1। ঠিক আছে, এখন তাহলে we define the density statistic, সংখ্যায়নিক মানে হলো the weighted density operator equal to k by 1 to n k w k, and যখন আমি, এটা হলো কে এর সাপেক্ষে, যখন আমি জে এর সাপেক্ষে লিখবো, and density matrix operator in J representation equal to, এটাকে আমি বলবো রো জে জে প্রাইম, এটার ম্যাট্রিক্স এলিমেন্ট আমি লিখতেছি জে জে প্রাইম, যেটা সমান জে রো জে প্রাইম, this is equal to summation of k equal to 1 to n j k w k k j prime equal to summation of k equal to 1 to n w k cj prime k star and cj k, এখানে একটা স্টার আছে। তাহলে এটা হলো যে রিপ্রেজেন্টেশনের রো এর মান। তাহলে এটাকে আমি আলটিমেটলি লিখতে পারি, এটা খুবই ইম্পর্টেন্ট এই লাইন, এই অংশটা, যে ট্রেস থেকে যে বের করা যায়। নাও এই যে এখানে একটা ইকুয়েশন আছে, এই ইকুয়েশনটাকে ধরো, এটাকে বললাম এক্স, এই এক্স ইকুয়েশন থেকে আমি পাই, এক্স আমাকে দেয় এ ইকুয়াল টু সামেশন অফ জে, সামেশন অফ জে প্রাইম জে রো জে জে প্রাইম জে প্রাইম এ জে। এখন এই দুটাকে আমি যদি বাদ দিয়ে দিতে পারি, কিভাবে বাদ দিব আমি বলছি, জে ইকুয়াল টু হয়ে গেল জে ও এ জে, যেহেতু সামেশন অফ জে প্রাইম ইকুয়াল টু আইডেন্টি ম্যাট্রিক্স, তাহলে আমি এই জিনিসটা বাদ দিয়ে দিলে রো আর এ হয়ে গেল। এখন দেখো এটা কি ম্যাট্রিক্স এলিমেন্ট, যে রো এর যে মানে হলো এটা তার ডায়াগোনাল এলিমেন্ট, তাহলে এগুলি সবগুলি ডায়াগোনাল এলিমেন্ট যদি যোগ করি তাহলে সেটাকে বলা হয় ম্যাট্রিক্সের ট্রেস, ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স রো এ। তার মানে আমরা ট্রেস অফ, এখন এখন যদি ধরি, আমি ধরি যে কোনো একটা অপারেটর যদি আমি বের, সরি বুঝতে পারিনি, তুমি একজন কথা বলছো বুঝতে পারছি না, পাওয়ার পাচ্ছে না কেন, এক মিনিট। হ্যাঁ, এখন এখন
এখন যদি আমি ধরি এ ম্যাট্রিক্সটা, ইফ এ ইজ আইডেন্টিটি ম্যাট্রিক্স, তার মানে এ ইকুয়াল টু আই, তাহলে আমি লিখতে পারি যে ট্রেস অফ রো ইকুয়াল টু, এখন যদি এমন হয় যে the pure states are not normalized, তাহলে আমি লিখতে পারি a equal to trace of rho a divided by trace of rho. এখন we can show that that rho is Hermitian. কিভাবে দেখাতে পারি এটা? ফ্রম এই ইকুয়েশনটাকে ধরো বলো y, এটা এবং দেখাতে পারবো এভাবে যে rho j prime equal to j rho j prime equal to j prime rho j star equal to rho star j prime. এটা দেখাইলে এটা হারমিশন হয়ে গেল। and the diagonal terms of rho, এটাকে আমরা লিখতে পারি rho j equal to j rho j equal to summation of k equal to 1 to n wk, এখানে হয়ে যাবে cj k তার হোল স্কয়ার। দ্যাটস অল। এতটুকু পর্যন্ত জানলে হবে তোমার ডেনসিটি ম্যাট্রিক্সটা কিভাবে কাজ করে সেটা এতটুকুই আপাতত পড়ো। আরেকটা জিনিস হয়তো পড়ালে ভালো হতো যে স্পিন হাফ সিস্টেমের জন্য ডেনসিটি ম্যাট্রিক্সটা কি, বাট আমার মনে হয় যে টাইম পারমিট করবে না, তোমাদের সিলেবাস ধরে নাও এতটুকু পর্যন্ত, ওখান থেকে প্রশ্ন আর করার সম্ভাবনা কম। তো আমরা হয়তো বা আরেকটা ক্লাসে বা দুইটা ক্লাসে বসতে পারি, হয়তো প্র্যাকটিক্যাল পরীক্ষার পরেও বসতে পারি, যেহেতু তোমাদের পরীক্ষা ঈদের পরে, তাই ঈদের আগে আমরা হয়তো একটু ক্লাস নিয়ে কয়েকটা অঙ্ক করার আমরা চেষ্টা করব। তো এইখানে আজকে আমি থামছি। আর আমাদের আমাদের তো আবার স্যার পিএল স্যার আমাদের অন্য সাবজেক্টের প্রিপারেশন নিতে হবে স্যার। শুধু অঙ্কগুলি করব, আর তো কিছু না। তাহলে তোমরা যদি চাও আমরা এক কাজ করতে পারি, আগামী শুক্রবার অঙ্ক করতে পারি, এছাড়া তো আমি আর টাইম পাচ্ছি না, কারণ শনিবারে যারা জি শুক্রবার স্যার, বুধবারে অঙ্ক পরীক্ষা দিবে। যা করার স্যার ঈদের আগে করলে ভালো হয় স্যার, কারণ তারপরে না, আমাদের ঈদের অন্য আগে না, সাবজেক্ট। ঈদের আগেই বলছি, ঈদের আগেই করবে, ঈদের পরে আর কোনো কিছু করার সুযোগ নেই তোমাদের। আমি চাচ্ছিলাম যে তোমাদের ক্লাসটা যখন শেষ হবে, প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হবে, তারপর হয়তো একটা বা দুইটা ক্লাস আমি অনলাইনে নিবো আর কি, ঠিক আমাদের আছে? ল্যাব ল্যাব সেমিস্টার ফাইনালের রুটিনটা তো এখনো দেওয়া দেওয়া হয়নি রুটিন স্যার। রুটিন আমি আমি তো ঢাকায় ছিলাম না, ওটা আমি অর্ধেক রেডি করছি, একটু বাকি আছে, এটা শেষ করে আজকে দিয়ে দিই। জি স্যার, আমাদের আবার প্রিপারেশনের একটা ব্যাপার আছে হ্যাঁ, স্যার। না দিয়ে দেবো। তবে এটা এটা বুঝে নাও যে যারা 19 দিয়ে রোল নাম্বার তাদের দিয়ে শুরু হবে, ঠিক আছে? তাহলে প্রথম 14 জন বা 15 জন প্রিপারেশন নিতে থাকে, ওরা ওদের পরীক্ষাটা শিওর রোববারে হবে। কারণ যারা 19 দিয়ে রোল নাম্বার তাদের আগে শুরু করবো, আগে শেষ করে দিব, আর যারা ইরেগুলার স্টুডেন্ট তারা একটু পরে শুরু করে পরে শেষ করতে হবে, এইভাবে আমার যেতে হবে। তো ঠিক আছে, আজকে তাহলে এখানে থাক। তা আবার আমরা, স্যার হুম, বলো। স্যার আমাদের এই গত 7 তারিখে হুম, এই যে অনলাইন ক্লাসটা হয়েছিল ওইটার ভিডিও দেওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি আমি আজকে বসে সব দেওয়ার চেষ্টা করবো। আমার বাসায় এখন ওয়াইফাই নেই, যার জন্য আমার জন্য একটু কঠিন হয়ে গেছে। আর আমার মোবাইলটা মানে হটস্পট সাপোর্ট করতেছে না, একটু পর পরই এটা ডিসকানেক্টেড হয়ে যায়, যার জন্য আমার জন্য একটু কঠিন হয়ে গেছে। তবু আমি চেষ্টা করব, যদি আজকে নাও পারি কালকে আমি অবশ্যই দিয়ে দিব, কারণ কালকে আমি ল্যাবে তো সকাল থেকে আসি। ও কালকে তো আবার তোমাদের প্রেজেন্টেশন। আচ্ছা, দেখি কোন প্রেজেন্টেশনের ভিতরেই আমি দিতে পারবো, কারণ
তখন তো আমার কাজ থাকবে না, শুধু আপলোড করে দেওয়া। কালকে আমি দিয়ে দিব, যেভাবে হোক। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, সবাই তাহলে ভালো থেকো, খোদা হাফেজ।